মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রিসেপশনে গিয়ে পাশে দাঁড়ায়া ওনার মেয়েকে নিয়ে ছবি তুলেছেন। এটা তো সঙ্গতভাবে প্রশ্ন তুলতেই পারি আমরা সবাই, মেয়েটাকে কোন কোন স্ট্যাটাসে, কোন কারণে, কোন যুক্তিতে ওনার কন্যা এরকম রাষ্ট্রীয় একটা রিসেপশনে যাবে? এটা স্বাভাবিক প্রশ্ন। উনি যেভাবে নেক না কেন, ওনা যদি উনি অপমানিত বোধ করেন, আমি মনে করি অপমানিত বোধ করার উচিত। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং সাম্প্রতিক খবরাখবরের আপডেট নিয়ে নিয়মিত আলোচনার অনুষ্ঠান এখন থেকে খোঁজ খবর পূর্ণিয়ার ভিউয়ের এই পর্বের নামকরণ নতুন করে খোঁজ খবর। সেই খোঁজ খবরে আজকের অতিথি আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আখতারুজ্জামান রাঞ্জন। তবে আপনাকে আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আগামী আমি সরাসরি প্রসঙ্গে যাই। জাতিসংঘের সাধারণ অধিবেশন বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতির সাথে কিভাবে যেন খুব গভীরভাবে সম্পৃক্ত হয়ে গেছে। সেই সাধারণ অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তৃতা দিয়েছেন। বিভিন্ন বিষয়ে আমরা সেগুলো দেখছি। তার মধ্যে দিয়ে সারা বিশ্বে এই অধিবেশনের কয়েকটি দিকের মধ্যে একটি বিষয় খুব আলোচিত হয়েছে, সেটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বক্তৃতা। সেই বক্তৃতার সময় বিশ্বের অনেকগুলো দেশ, তারা বিশ্ব মুসলিম দেশগুলো তারা ঐক্যবদ্ধভাবে প্রথমবারের মতন ওয়াক আউট করেছে, যা সারা বিশ্বে খুব আলোড়ন তৈরি করেছে। এবং যে সেই প্রেক্ষাপটে নেতানিয়াহু তার বক্তৃতায় তিনি বলছিলেন যে অনেকেই আমাকে বয়কট করে কিন্তু ভেতরে ভেতরে শুভেচ্ছা যাবে, এটা তার দিক থেকে সে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। সেই অনুষ্ঠানে ছবি যেটি আমরা দেখছি সেখানে বাংলাদেশের যে আসনটি, সে আসনটি আমরা ফাঁকা দেখছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কোন সিচুয়েশনে আছে? আমরা ফিলিস্তিনিদের পক্ষে নির্দ্বিধায় সারা জাতীয় ঐক্যবদ্ধ। সেই সময় বাংলাদেশের স্পষ্ট অবস্থান কি, এই নিয়ে যেন একটা ঘোলাটে সিচুয়েশন। বাংলাদেশের গভর্নমেন্টের কোনো এই সংক্রান্ত কোনো ক্লিয়ার বিবৃতি নাই, যেটা জাতিসংঘ সাধারণ অধিবেশন দিয়ে সারা বিশ্বে আলোড়িত হচ্ছে। আপনি এই বিষয়টা নিশ্চয়ই নজর পড়েছে, কিভাবে দেখছেন মেজর আখতারুজ্জামান রাঞ্জন? ধন্যবাদ আতিকুর রহমান পূর্ণি। আসসালামু আলাইকুম আপনাকে, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আমি এই মুহূর্তে সার্চ করে দেখলাম, এখনো এটা ক্লিয়ার না যে বাংলাদেশ ওয়াকআউট করেছে কি করে নাই। বাট বাংলাদেশে আমাদের যে ডেলিগেশন যারা আছে, ওখান থেকে আমাদের প্রধান উপদেষ্টার তথ্য সচিব অর্থাৎ প্রেস সেক্রেটারি বলেছে যে ওই সময় বাংলাদেশ তার আসনে ছিল না। এখন দেখেন আমরা কতটুকু কেয়ারলেস। এখানে এরকম একটা জিনিস স্টেজ হতে যাচ্ছে, সেখানে যে কোনো একজন লোক থাকলে হয়। আমাদের ডেলিগেশন অনেকে গেছেন, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে ডেলিগেশন অনেক গেছেন। যে কোনো একজন লোককে তো ওখানে রাখবেন না কেন? নেতানিয়াহুর বক্তব্যে ওয়াকআউট হবে, এটা তো মানে ইমপ্রম্পচু না বা ইনস্ট্যান্টিনিয়াস না, এটা ওয়াজ এ প্ল্যান এন্ড ডিজাইন এন্ড মেটিকুলেটেড। এবং সেখানে আপনি দেখেন প্রায় 50টির বেশি রাষ্ট্র একের পর এক দাঁড়ায় দাঁড়ায় উঠে উঠে বাইরে চলে আসছে ধীর গতিতে সেনে। এবং সেখানে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের আসনটি খালি। তার মানে আমরা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আমরা কতটুকু কেয়ারলেস, যেখানে আমরা আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবে, যুক্তিসঙ্গত ভাবে দাবি করেছেন যে পূর্ব জেরুজালেমে প্যালেস্তাইনদের রাজধানী করে একটা আলাদা রাষ্ট্র গঠন করা হোক এবং সেই রাষ্ট্রটা উভয় রাষ্ট্র পাশাপাশি চলার জন্য উনি দাবি জানিয়েছেন। এরকম একটা দাবি জানানোর সময় নেতানিয়াহু কি বলবে বা তার সম্বন্ধে কি সিদ্ধান্ত, আপনার মনোভাব কি, নেতানিয়াহুর পক্ষে আপনি না তার বিপক্ষে আপনি, সেটা প্রকাশ করবেন না, স্পষ্ট করবেন না। এটা তো আমরা কি বলবো এটাকে, বলেন এটাকে আমরা কি বলে সমালোচনা করলে উনি অসন্তুষ্ট হবেন? আমাদের সিনিয়র মানুষ, বয়স্ক ব্যক্তিত্ব, উনাকে আমরা দেখেছি যে উনি যেভাবে মুখস্থ করে বক্তৃতা দিয়েছেন, উনি পেপার পড়েন নাই, শুধু সামনের দিকে তাকায় বলে গেছেন, একদম তুতা পাখির মতো বক্তব্যগুলা দিয়ে গেছেন। সেই বক্তব্যগুলা এমনকি যে কি বলবো এটাকে, আমরা বক্তব্য দিয়েছেন ভালো কথা, ওয়েল প্রিপেয়ার্ড এবং ভালোভাবে বক্তৃতা দিয়েছেন। ওনাকে পড়ে পড়ে বক্তৃতা দিতে হয় নাই, উনি বোঝাতে চেষ্টা করেছেন যে বক্তব্যটা উনি ওনার এক স্ট্যাম্পও দিয়েছেন। কিন্তু ভাষা এবং তার যে বর্ণনা এবং তার যে ব্যাকরণগত বিষয়, সেখানে মনে হয় না যে এটা এক স্ট্যাম্প বক্তৃতা। এটা দেখা যাচ্ছে মুখস্থ একটা বক্তৃতা উনি জাতির সামনে ওই সংসদে বা অধিবেশনে তুলে ধরেছেন।
সেখানে বাংলাদেশে একজন প্রতিনিধি একজনও থাকবে না, এটা কি করে আপনি আশা করেন এবং কি করে সরকারকে এই জন্য আপনি পক্ষ সমর্থন করবেন? এটার জন্য জবাবদিহি করা দরকার তো, কারণ এটা তো সারা বিশ্বে বিশেষ করে মুসলিম উম্মাতে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাৎক্ষণিকভাবে তারা তো বলতে পারতেন যে আমরা এই ওয়াকআউটের সঙ্গে একমত, আমরা যদি ওই সময় ভিতরে থাকতাম তাহলে আমরাও ওয়াকআউট করতাম, এই কথাটা বলতে সমস্যা কোথায় ছিল? তারপরে তো অনেক কথা বলেছেন আমাদের প্রেস উইং, অনেক বক্তব্য দিয়েছেন। আমরা তো আমাদের জাতীয় টেলিভিশনে বিভিন্ন সময় কালকে থেকে আজ পর্যন্ত তো ঘন্টায় ঘন্টায় দেখতেছি জাতিসংঘে উনি কি হাতি ঘোড়া মেরেছেন, কি বাঘ শিকার করেছেন, সবকিছু নিয়ে ধারাবাহিক ভাবে আপনাদের টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য আসতেছে। সেখানে কি একটি জায়গায় উনি বলতে পারতেন না, বা উনার পক্ষে কেউ বলতে পারতেন না? কারণ উনার মেয়েকে নিয়ে যাবেন ওইখানে কি কারণে? এবং এই ছবিটা যে প্রি প্ল্যান ছবি, ইচ্ছা করে তোলা হয়েছে, আমরা তো জানি রে ভাই, এই মেকানিজম তো আমরা জানি। ওখানে ক্যামেরাম্যানরা থাকে, ওদেরকে $100 দিলেই ওরা ঠামাম ছবি উঠায় ফেলা। এবং ওখানে যিনি দেন পোজ দেন, জাতিসংঘের মহাসচিব পোজ দেন, বিভিন্ন বড় বড় রাষ্ট্রপতিরা, ট্রাম্প পোজ দেন। এই ট্রাম্প পোজ দেওয়ার জন্য ট্রাম্পের ক্যামেরাম্যানরা যারা আছে তাদেরকে টিপস দিতে হয়, ওখানে জাতিসংঘের ক্যামেরাম্যানকে টিপস দিতে হয়। ওই টিপস দিলে তারা ছবিটা উঠাইয়া সঙ্গে সঙ্গে পাঠাইয়া দেয়, কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান তখন যেতে দেওয়া হয় না বা দিবে না। কাজে ওই টিপসটা নেওয়া হয়েছে এবং এটা যে একটা প্ল্যান ছবি উঠানো হয়েছে, এটা তো যে কোনো লোক ছবি দেখে বুঝতে পারবে। কাজে এখানে দুইটা প্রশ্ন, একটা হলো আপনি ফটো সেশনটা কি দরকার ছিল, আপনার কোনো প্রয়োজন ছিল? কারণ ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়াকআউটের এগেনস্টে, ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়াকআউটটাকে মেনে নেয় না, উনি তো এটাকে ভালো বলে নাই। তার মানে ওনার সঙ্গে আপনি দেখা করেছেন, তার মানে ওয়াকআউটটার বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন, এটাই তো সারা বিশ্ব মেনে নেবে। সারা আমার কথা তো কথা না, সারা বিশ্ব তো সেভাবে দেখবে, সারা বিশ্ব তো সেটা মূল্যায়ন করবে যে বাংলাদেশের অবস্থানটা জেরুজালেমের বা ইসরায়েল বা আমাদের ফিলিস্তিনদের বিরুদ্ধে। এবং যে ওয়াকআউটটা হয়েছে সেই ওয়াকআউটে ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে যে ওয়াকআউটটা হয়েছে সেই ওয়াকআউটের বিরুদ্ধে আমাদের অবস্থানটা পরিষ্কার নয়। এটাই তো জনগণ, পৃথিবী দেখবে এবং বিচার করবে। কাজে এখানে দুটি প্রশ্ন, এক তো উনি গেলেন ছবি তুললেন, সেখানে উনার কন্যা মহোদয়কে কেন নিয়ে গেলেন? এরকম কন্যা প্রীতি তো আমরা রাষ্ট্রে আর কত দেখবো, ভাই প্রীতি, মেয়ে প্রীতি, ছেলে প্রীতি, এরকম প্রীতি আর কত দেখবো? রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সব নিজেদের আত্মীয় স্বজনদের প্রীতি আপদে আমরা কত দেখবো? মেয়েকে একটা স্ট্যান্ডার্ড দিতেন, তাহলে বলতেন যে মেয়েটাও আপনার ক্যাবিনেটের সদস্য, মেয়েটাও আপনার এই সরকারের অংশীদার, তাই ঘোষণা দিতেন। অসুবিধা তো না, আমরা ওনাকে তাকেও একটা অ্যাডভাইজার বানায় রাখতেন। অসুবিধা কি ছিল? শেখ হাসিনার মতো আপনি বানায় রাখতেন, শেখ হাসিনাও তার মেয়েকে বানায় রাখছিল, তা আপনি তাকে নিয়ে গেছেন, পার্থক্যটা কোথায়? কারণ এইগুলো বললে আপনারা আমাদের বিরুদ্ধে লাগবেন, আমাদের পিছনে ফেউ লাগাই দিবেন, আমাদের পিছনে বিভিন্ন হয়রানি করার চেষ্টা করবেন। কিন্তু এই কাজগুলো আপনারা কেন করেন, কি কারণে করেন? আপনি এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে নামছেন, শারীরিকভাবে আপনি ফিট না, আপনাকে ট্রলি দিয়ে নিয়ে গেছে, এই ছবিটা দেওয়ার কি দরকার ছিল? এই ট্রলি তো এয়ারপোর্টে কাকে দেওয়া হয়? সমস্ত বিশ্বে বড় বড় এয়ারপোর্টে আছে। আপনি যদি তাই হয় তাহলে আপনাকে কেন আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান প্রোটোকল আপনাকে প্লেন থেকে সরাসরি গাড়িতে করে নিয়ে গেল না? আপনি তো গাড়ি নিয়ে আসতে পারতো ডাইরেক্ট ফ্রম দ্য প্লেনের পোর্ট থেকে। আপনি দেখেন যে আপনার সম্ভবিত, আপনি সেই প্রোটোকলটা নেওয়াতে পারলেন না কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেই প্রোটোকলটা কেন পাইলেন না? আপনাকে এয়ারপোর্টের সিভিল এভিয়েশনের ট্রলিতে করে আপনাকে নিয়ে গেছে এবং সেই ছবিটা আপনি ফলো করে ছাপাচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং সেটা নিয়ে আবার আপনি বলছেন বিগ অ্যাচিভমেন্ট, আপনাকে অসহ্য সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এটা যে স্বাভাবিক নিয়ম, এটা যে কোনো বিমানবন্দরে কোনো অসুস্থ বা বয়স্ক লোকদের জন্য স্বাভাবিক, এবং এটা একটা টিপস, কিছু পেমেন্ট দিলেও দেওয়া যায়, আবার কোনো সময় যারা টিকিট কাটে, বিজনেস ক্লাস কাটে বা ফার্স্ট ক্লাস টিকিট কাটে, ফার্স্ট ক্লাস টিকিট ওনাদেরকে এই সুযোগটা দেওয়া হয়। আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিলেন, কাজে আপনাকে আপনাকে জেএফকে তে বা জন এফ কেনেডি এয়ারপোর্টে আপনাকে সেই ধরনের প্রোটোকল দিবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনাকে ট্রলিতে করে আনা হলো কেন? আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনাকে কেন সরকারি গাড়ি দেওয়া হলো না? সেই গাড়ি দিয়ে কেন আপনাকে বিমান থেকে সরাসরি নিয়ে আসলো না?
কেন আপনাকে সেই নর্মাল চ্যানেল দিয়ে বেরোতে হলো, নর্মাল চ্যানেল দিয়ে আসতে হলো? আপনি কেন একজন স্বাভাবিক মানুষের মতো আসতে হলো? এই প্রোটোকলটা যে আপনি আমেরিকানদের কাছ থেকে পান নাই, এটা তো দৃশ্যমান করে দিলেন। এতে তো দেশের সম্মান ভালো হয় নাই, বৃদ্ধি হয় নাই। এবং এটার জন্য কি আপনি ওয়াকআউটের সময় আপনার সমস্ত সদস্যদেরকে খালি রাখলেন? আপনি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে নিয়ে গেলেন, সবাইকে মিলে ঐক্যমত্য দেখালেন। ঐক্যমত্য দেখালেন আপনি এখানে একটা জাতীয় ইস্যু। আমরা তো আগেই বলেছিলাম, আপনি অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি তো এইবারের অধিবেশনে প্রাসঙ্গিক নন, বাংলাদেশ প্রাসঙ্গিক নন, বাংলাদেশের কোনো ইস্যু ওখানে কোনো গুরুত্ব পাবে না। দেখেন তো রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ছাড়া কেউ একটি শব্দ উচ্চারণ করেছে কিনা? এমনকি মায়ানমারও বলে নাই, এমন ভারত বলে নাই, এশিয়ান কান্ট্রি গুলো বলে নাই, তুরস্ক বলে নাই। যারা মায়ানমারের যারা রোহিঙ্গাদেরকে রিলিফ দেয় তারা পর্যন্ত কেউ কথাটা ইস্যু করে নাই। ইভেন উনি যে বক্তব্য দিয়েছেন তার পক্ষে বিপক্ষে কেউ কোনো মন্তব্য করে নাই। অর্থাৎ ইট ইজ নট এনি মোর কনসার্ন। সারা বিশ্বের কাছে রোহিঙ্গা এখন কোনো ইস্যু না, কোনো কনসার্ন না। এই কথাটা কিন্তু আপনাকে আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি অপ্রাসঙ্গিক, বাংলাদেশ এবারের সেশন অপ্রাসঙ্গিক, আপনার যাওয়া উচিত ছিল না। তারপরে গিয়েছেন, ঐক্যমত্য দেখানোর জন্য গিয়েছেন। সেখানে বক্তব্যের মধ্যে আপনার একটা ইলেকশন ফোবিয়া হয়ে গেছে আপনার মাথার মধ্যে। এটা কেমন যেন আপনার বিকারগ্রস্ত হয়ে গেছেন। জাতিসংঘের টেবিলের বক্তৃতার মধ্যে আপনি ইলেকশন করাবেন, এটা কার কি কনসার্ন? বাংলাদেশের মানুষের ছাড়া কার কি কনসার্ন আছে বলেন? তখন আপনি চাচ্ছেন যে আপনাকে সাধক সবাই যে না 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 আপনি নির্বাচন দিয়েন না, আপনি কেন নির্বাচন দিবেন, আপনি থাকেন। এই ধরনের একটা ইগো তৈরি করার চেষ্টা করছে মনে হয় আপনি। আপনার একটা ফোবিয়া পেয়ে গেছে। যেখানে যান, যার কাছে যান, যার সামনে যান, যেখানেই পড়েন সেখানেই বলেন আমি নির্বাচন দিয়ে দিচ্ছি, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব। এটা আপনি বিকারগ্রস্ত হয়ে গেছেন কেন? এত এত নির্বাচন দিবেন দিবেন করছেন কেন? তার মানে আপনি এমন কি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন যে পরিবেশে কেউ এসে আপনাকে বলুক যে না ভাই আপনার নির্বাচন দেওয়ার দরকার নাই, আপনি থাকেন, আপনাকে আমরা রেখে দিচ্ছি, আমাদের নির্বাচন লাগবে না, আপনি থাকেন। এটাই কি আপনার, এই জন্য কি এরকম বেকারগ্রস্ত হয়ে গেছেন আপনি? এই জন্য কি এবার বারবার নির্বাচনের কথা বলছেন? জাতিসংঘের মাঠে নির্বাচনের কথা, ওই ফেয়ারওয়েল বিগল বাজানোর দরকার ছিল না তো। আপনি কি বিদায় নিয়ে আসতে জাতিসংঘের কাছ থেকে যে আমার আর আগামীতে আসা হবে না, গুড বাই টু মাই ফ্রেন্ডস, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, এই ধরনের বক্তব্য দিতেন তাহলে বলতেন গুড বাই, আমি আগামীতে আসবো না। সেটা তো বলেন নাই। তারপরে আপনি রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যেটা বলেছেন, আপনি রোহিঙ্গার কোনো পলিটিক্যাল সলিউশনের কথা বলেন নাই, কোনো পলিটিক্যাল সমাধানের কথা বলেন না, রাজনৈতিক কোনো সমাধানের কথা বলেন নাই। আপনি সেখানে রিলিফ চেয়েছেন, ভিক্ষা চেয়েছেন। আপনি কি রিলিফ চাইতে গেছিলেন ওখানে? আপনি কি জাতিসংঘের কাছে গেছেন ভিক্ষা চাইতে? আপনি সেখানে রাজনৈতিক সমস্যার সমাধান দিবেন। আপনি পরিষ্কার বলতে পারতেন যে আমি তাদেরকে আর 1 মাসের বেশি রাখবো না, এতে আমার মানবতা লঙ্ঘিত হোক বা না হোক, আমি তাদেরকে বাংলাদেশ থেকে 1 মাসের পরে বের করে দেব। অথবা বলতেন আমি কমিটমেন্ট করেছি আগামী রোজার ঈদের এই রোহিঙ্গারা তাদের দেশে গিয়ে ঈদ করবে। আমি চাই আন্তর্জাতিক ফোরামের কাছে আমার দাবি থাকবে আগামী মার্চের আগে যাতে রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে পারে, তাদের দেশে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা নেন। আমার পক্ষে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া সম্ভব হবে না। এই কথাটা বলতে পারতেন না? এই কথাটা স্পষ্ট করে বক্তব্য দিতে পারতেন না? তাতে কি আপনাকে কেউ পচার ডিম মারতো? তাতে কি জাতিসংঘে আপনাকে কেউ ঢিল মারতো? আপনাকে বরঞ্চ আপনার সত্যতা দেখে, আপনার এই বলিষ্ঠতা দেখে অনেকেই হয়তো আপনাকে ধন্যবাদ দিত, হয়তো বলতো হ্যাঁ তুমি কাজটা করো, আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু সেটা করলেন না। এবং আজকে যে এই রোহিঙ্গাদের ইস্যুর যে প্রবলেম হয়েছে, সেখানে আপনি মায়ানমারকে তো বলতে পারতেন যে তুমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাও, তুমি যে আরাকানের আর্মির কাছে তোমার সারা এলাকাটা বেদখল হয়ে গেছে, আমি তোমাকে সহযোগিতা করব, সাহায্য করব, আরাকান থেকে নিয়ে যাও, তাদের বাসভূমিতে স্থান দাও। তার জন্য আরাকান আর্মির সঙ্গে লড়তে হয়, আমার আর্মিও লড়বে, আমরাও লড়বো, আরাকানটা লড়বে, আরাকান সেলভেশন আর্মি লড়বে। এটা আপনি বলতে পারতেন ওই অধিবেশন দাঁড়িয়ে। তাহলে তো আজকে আপনার বিরুদ্ধে অভিযোগগুলো আসতো না। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসতেছে যে আপনি মায়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছেন, তাদের ঘাঁটি আক্রমণ করাচ্ছেন। এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে আসতেছে।
আমরা কদিন আগে, আমরা দুই একদিন আগে আমরা দেখেছি, এবং বাংলাদেশের পত্রপত্রিকাও দেখেছি, বিভিন্ন মিডিয়া দেখেছি, সমকালে দেখেছি, ইনকালাবে দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি ওই ইরাবতী নিউজে দেখেছি যে ওখানে আরাকান আর্মির একজন জেনারেল, স্বঘোষিত জেনারেল, অবশ্যই স্বঘোষিত জেনারেল বলেছেন যে তাদের মংডু ঘাটিতে নাকি বাংলাদেশের সহায়তায় আরাকান স্যালভেশন আর্মি আক্রমণ করেছে, এবং সেই ভিডিওটা আমাদেরকে দেখানো হচ্ছে। কারা ভিডিওটা প্রচার করতেছে, কারা ভিডিওটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, কি কারণে দেখাচ্ছে, এবং কখন দেখাচ্ছে? যখন আপনি জাতিসংঘের দাঁড়ায় বক্তব্য দিবেন। 3 দিন আগেও দেখান নেই। যেদিন জাতিসংঘে দাঁড়িয়ে আপনি বক্তব্য দিবেন সেদিন বলে দিচ্ছে এই জন্য আপনি আরাকান আর্মির বিরুদ্ধে বা মায়ানমারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেন নাই, আপনি ভিক্ষা চাইতে গিয়েছেন, আপনি ভিক্ষা চেয়েছেন। অর্থাৎ আপনি তাদেরকে বলে দিয়েছেন যে না ভাই, আমি তো তোমাদের কিছু বলি নাই, আমি বলছি এরা যে আমার বাড়িতে আসে থাকতেছে তাদের খাওয়ান দাওয়ান ব্যবস্থা করার জন্য বলতেছি। এটা তো দুর্বলতার লক্ষণ। আপনি বাংলাদেশটাকে দুর্বল বানিয়ে ফেলেছেন। বাংলাদেশটাকে আপনি বিশ্বের কাছে শুধু নয়, মায়ানমারের কাছে, আরাকান আর্মির কাছে পর্যন্ত দুর্বল বানিয়ে ফেলেছেন। আরাকান আর্মি এখন মনে করতেছে বাংলাদেশ আর্মি কোনো ব্যাপার না তাদের সঙ্গে, তারা চ্যালেঞ্জ যাওয়ার চেষ্টা করতেছে। কাজে আমি মনে করি উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং এই ওয়াকআউটটার ব্যাপারে অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের পরিষ্কার করা উচিত যে তারা ওয়াকআউটের পক্ষে না বিপক্ষে। আমি জাস্ট 5 মিনিট বিফোর যে রিপোর্টটা নিয়েছি জাতিসংঘের কাছ থেকে, সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের অবস্থান এখনো পরিষ্কার নয়। জাতিসংঘের রিপোর্টে তারা যে সমস্ত দেশগুলোকে আইডেন্টিফাই করেছে ওয়াকআউটের পক্ষে, সেখানে তারা মন্তব্য করেছে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্ট নয়। এটা জাস্ট 10 মিনিট আগের খবর জাতিসংঘের রিপোর্টে। তার মানে আপনার অবস্থান, আপনার ওয়াকআউটের পক্ষে না বিপক্ষে, সেটা এখন পর্যন্ত জাতিসংঘের ডেস্কে ক্লিয়ার না, পরিষ্কার না। কেন? ঘটনাটা গতকালকে ঘটেছে এবং আপনি স্বয়ং জাতিসংঘের ফোরামে উপস্থিত ছিলেন, আপনি পুরো টিম উপস্থিত ছিল, কিন্তু আপনি পুরো চেয়ারটা খালি করে দিয়ে চলে আসছেন, একটা লোককে রাখলেন না। সাধারণত 6 জনের একটা চেয়ার থাকে, 6 জনের একটা বেঞ্চ থাকে প্রতিটা দেশের জন্য। ওখানে এট এ টাইম 6 জন লোক থাকতে পারে, এবং আপনি দেখেন আমাদের 6 জন ডেলিগেশন যে গেছিল 6 জনই ছিল, 3টা রাজনৈতিক দলে যে গেছিল 6 জনই ছিল, আর কেউ ছিল না। কাজে 6 জন থাকতে পারে। এখন সাধারণত এগুলো কি হয়, 6 জনের মধ্যে সাধারণত একজন থাকে আর 5 জন থাকে না, বাই রোটেশনে একজন যায় একজন আসে, একজন যায় একজন আসে, এটাই হলো রীতি, এটাই চলে আসতেছে। এবং বাংলাদেশ আর আমেরিকা দুটো পাশাপাশি আসন, এই একটা রোয়ের বাম পাশে হলো বাংলাদেশ, ডান পাশে হলো আমেরিকা, এর সামনে হলো আফগানিস্তান এবং এর পিছনে হলো সৌদি আরব। এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি দেখে আসছি আজ থেকে 30 বছর আগে, জানি না এরপর সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন হয়েছে কিনা। আর আমেরিকানরা ঠিক পাশের চেয়ারে, অর্থাৎ মাঝখানে একটা করিডোরের পরেই আমেরিকানদের ব্যাচ, ওখানেও 6 জনের ব্যাচ। কাজেই সেই আমেরিকানদের পাশে আপনি বসছেন, বসে আপনি ওয়াকআউটের সঙ্গে আপনার কোনো লোক থাকবে না। আপনি তো বলতে পারতেন একজন তোমরা থাকো, কি করে দেখো, যদি মুসলিম উম্মা ওয়াকআউট করে, যদি আমাদের এই দেশ ওয়াকআউট করে তাহলে তুমি করবা। আর নিশ্চয়ই ওয়াকআউটের আগে তো একটা হোমওয়ার্ক হয়েছে, একটা আলোচনা তো হয়েছে। আলোচনা ছাড়া তো হঠাৎ করে এরকম 50টির বেশি দেশ একসঙ্গে বেরিয়ে আসতে পারে না, তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক ভাবে যেটাকে আমরা বলি লবিং বা যেটাকে বলি একটা হোমওয়ার্ক তো হয়েছে। যে কোনো হোমওয়ার্ক হওয়ার পরে তাহলে তুমি হোমওয়ার্কের মধ্যে তাহলে বাংলাদেশ তুমি ছিল না, তাহলে তোমাকে তারা কনফিডেন্সে নেয় নাই, এটাই কি প্রমাণ হয়ে গেল না গতকালকে? তাহলে আমাদের অবস্থানটা কেন স্পষ্ট করতে পারলেন না? কাজে আমার বক্তব্যটা আপনার এই প্রশ্নের উত্তরে যে বাংলাদেশ মিজারেবলি ফেল করেছে, তাকে তার পরিচয়টাকে স্পষ্ট করতে, তার অবস্থানটাকে স্পষ্ট করতে, এর দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের উপরে বর্তায়। এবং আমি আশা করব এই সরকার এই ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য দিবেন, সারা বিশ্বকে পরিষ্কার করবেন যে বাংলাদেশের অবস্থানটা কি ছিল, কি আছে এবং আগামীতে কি থাকবে। এটাই থাকবে আমার নিবেদন আপনার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একেবারে খুবই সময় উপযোগী এবং যুক্তিসঙ্গত পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরার জন্য। আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলেন একটা? তবে আমি আমার সমস্ত কিছুই দর্শক আমার মনে হয় একটা ধারণা পেয়ে গেছে।
আপনাকে তো আমন্ত্রণ থাকবেই আমাদের, এবং আপনি সবসময় আমাদের সঙ্গে আছেন। আমরা অন্য স্পেসিফিক ইস্যুটা, আজকে যেহেতু এই ইস্যুটা আপনি খুবই ভালোভাবে একটি প্রসঙ্গ তুলে ধরেছেন, আমরা চাই যে এইটার মধ্যেই দর্শক কনসেন্ট্রেট থাকবে, এবং এই সময় যেহেতু এটাই খুবই হট একটা ইস্যু, নিশ্চয়ই আপনার সময় সুযোগ মতো আমরা পরবর্তীতে, এবং আমাদের যেহেতু মিয়ানমার ইস্যু, রোহিঙ্গা ইস্যু চলমান ইস্যু, আমরা 2-1 দিনের মধ্যেই আমাদের আপনার মাধ্যমেই আমাদের দর্শকদের আমন্ত্রণ জানাতে চাই যে রোহিঙ্গা ইস্যুতে নিশ্চিত ভাবেই আমাদের চোখ রাখার এখন সময় আছে। আমরা মনে হয় রোহিঙ্গা সমাধানের ব্যাপারে আমাদের জরুরি কথা বলা দরকার, আমাদের প্রয়োজনীয় কথা বলা দরকার, কারণ আমাদের আমার মনে হচ্ছে যে আমরা শুধু রোহিঙ্গা ইস্যুতে এবং আরো কিছু বিষয় রোহিঙ্গার সাথে, রোহিঙ্গা রিলেটেড এবং আমাদের মিয়ানমার বাংলাদেশ বর্ডার রিলেটেড ইস্যুগুলোতে সেখানে আমাদের যে ড্রাগস ক্রাইসিস যেটা আছে, ড্রাগ ক্রাইসিস আসতে পারে, কারণ এই রোহিঙ্গা সংকটের সাথে এই ইয়াবার একটা সাংঘাতিক যোগসূত্র নিশ্চয়ই আছে, আপনি নিশ্চয়ই সেটা জানেন। আমরাও সরজমিন অনেকগুলো অনুসন্ধানী কাজ করেছি ওখানে ফিল্ডে থেকে, সেসব নিয়ে আমরা দর্শকদের সামনে নেক্সট টাইম আশা করি বসবো। আজকের আপনার বিশ্লেষণের জন্য স্পেশালি আমার পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। অনেক ধন্যবাদ একটা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদেরকে। আসুন আমরা আজকে বলি ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন প্রতিষ্ঠিত হোক, এই আহ্বান আমরা জানাই। অবশ্যই সারা বাংলাদেশের মানুষ এই জায়গাটায় এই ইমোশনে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনদের পক্ষে, বাংলাদেশের মানুষ সবাই ফিলিস্তিনদের পক্ষে, আমরা সবাই ফিলিস্তিনদের পক্ষে। শুধু আমাদের ডক্টর ইউনূস সাহেব ওখান থেকে পুরস্কার নেন বলে শোনা যায় যে উনি ফিলিস্তিনি পুরস্কার নেন, ইসরায়েল পুরস্কার নেন, এই জন্য হয়তো উনি কনফিউজ, নিশ্চয়ই এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমি পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনদের পক্ষে, বাংলাদেশ মানুষ মনে করে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনদের পক্ষে, আমরা ইহুদিবাদ ধ্বংস হোক, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাকে।